ওখানে আমার মতো মানুষ থাকতে পারে, কিন্তু তোমার পক্ষে থাকা কিছুতেই সম্ভব নয়। জানো, বেশিরভাগ সময় আমাকে শুধু বরবটি সেদ্ধ খেয়ে থাকতে হয়। মেরি প্রথমে জনের কোনো কথাই শুনতে চায়নি, কিন্তু শ্যামের ওই এক কথা। তাকে বিয়ে করতে হলে ম্যারিকে আরও 2-3 বছর অপেক্ষা করতেই হবে। তাকে বিয়ে সম্পূর্ণ সচ্ছলতা না আসা পর্যন্ত সে বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করার পর বউকে সে কোনো কষ্ট দিতে রাজি নয়। সুতরাং মেরিকে ধৈর্য ধরতেই হবে। তবে খুব বেশি হলে বছর 3। একটু সচ্ছলতার মুখ দেখলেই সে মেরিকে বউ করে নিয়ে আসবে ঘরে। শেষ পর্যন্ত মেরিকে ধৈর্য ধরতেই হলো। এভাবে কেটে গেল 1 বছর। গত গ্রীষ্মে মেরি ফেয়ারভেলে এসে নিজের চোখে দেখে গেছে শ্যামের অবস্থা। জেনেছে আরও $5,000 ঋণ শোধ করে দিয়েছে তার প্রেমিক। আর মাত্র $11,000 দেনা বাকি। শ্যাম গর্ব ভরে বলছে ম্যারিকে, ওটাও শোধ হয়ে যাবে 2 বছর কিংবা আরও কম সময়। 2 বছর? মেরির বয়স তখন 29 হবে। এই 2 বছর ওর জন্য অনেক সময়, কিন্তু শ্যাম ওর কাছে তার চেয়েও অনেক বেশি। এরপর ওর জীবনে এবেলা ওবেলা আসবে না, জানে ম্যারি। তাই সে জনের কথার উত্তরে কিছু না বলে শুধু মাথা ঝাঁকিয়ে হেসেছে। ঠিক আছে, দরকার হলে আরও 2 বছর সে অপেক্ষা করবে জনের জন্য। কাজে লাগলো। ম্যারি আবার লরি এজেন্সিতে। মিস্টার লরিকে দেখে মাঝে মাঝে খুব অবাক লাগে ওর। কেমন পুরনো জিনিস, জমি, এসব কিছু দুমদুম করে বিক্রি করে। সাদা ভাষায় স্রেফ দালালি করে মাসে $2-5 হাজার দিব্যি কামিয়ে নিচ্ছে। দুপক্ষ থেকে লরি দেদাসকে টাকা খাচ্ছেন। তার কাছে $11,000 মানে মাত্র 2 মাসের কামাই। আর বেচারা শ্যাম ওদিকে রাত দিন খেটেও আগামী 2 বছরের মধ্যে $11,000 ঋণটা শোধ করতে পারবে কিনা সন্দেহ। ভাবতেই মেরির গা জ্বলে ওঠে মিস্টার লরির ওপর। তবে ওর বেশিরভাগ রাগ ওই টমি ক্যাসিডির ওপর। বুড়ো ভামটা একবার মেরিকে $100 দিয়ে নির্লজ্জভাবে রাত কাটাবার প্রস্তাব দিয়েছিল। ম্যারির চোখ ফেটে পানি এসেছে। মিস্টার লরি হঠাৎ এসে পড়ায় ব্যাপারটা মিটমাট হয়ে যায় ওখানেই। বুড়ো ক্যাসিডি সেই থেকে 2 চোখে দেখতে পারে না ম্যারি। ভয়ানক বাজে স্বভাবের লোক। কোথায় কে বিপদে পড়েছে তার জিনিস কম দামে কিনে বেশিতে বেচে দেওয়ার কারবার করে বেটা। লোক ঠকানোর ওস্তাদ একটা। সত্যি বলতে কি, ম্যারি যখন ওর $40,000 মেরে দিল, ভারী তৃপ্তিবোধ করেছে সে। তখন মনে হয়েছে সেদিনের অপমানের খানিকটা শোধ নেওয়া গেছে। অফিস থেকে বেরিয়ে মেরি ভাবছিল কি চমৎকার খাপে খাপ মিলে গেল সব কিছু। আগামী 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। মিস্টার লরি সোমবারের আগে জানতেই পারবে না তার টাকাটা হাপিস হয়ে গেছে। এ তো গেল একদিক। ওদিকে লীলাও আজ বাড়িতে নেই। দোকানের জন্য কেনাকাটা করতে ডালাস গেছে। সোমবারের আগে তারও ফিরে আসার কোনো চান্স নেই। সুতরাং সব দিক থেকে মেরির পোয়া 12। বাড়ি ফিরে মেরি ঝটপট করে তার সুটকেস গুছিয়ে ফেলল। একটা খালি কোল্ড ক্রিমের কৌটায় তাদের দুজনের জমানো $350 মতো ছিল। লীলার কাজে লাগতে পারে ভেবে সে ওটা ছুঁয়েও দেখল না। একবার ভাবলো লীলার জন্য ছোট্ট একটা চিরকুট রেখে যাবে, কিন্তু পরে আর সাহস হলো না। তাছাড়া লীলা দেরিতে হলেও সবকিছু তো জানতেই পারবে। সবকিছু গুছিয়ে বেরোতে 7টা বেজে গেল। ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে একটা শহরতলিতে পৌঁছল ম্যারি। রাতের খাবার স্থানীয় এক রেস্তোরাঁয় সেরে নিল সে। গাড়ি পাল্টালো। লজ ঝড়ে একটা সেডান ভাড়া করে আবার যাত্রা শুরু করলো। 200 মাইল উত্তরে যাওয়ার পর এই গাড়িটাও বদলালো। পকেট থেকে হু হু করে বেরিয়ে যাচ্ছে টাকা, কিন্তু উপায় নেই। চিহ্ন মুছতে হলে এটুকু লোকসান তো দিতেই হবে। সূত্র মোছার এর চেয়ে ভালো কোনো পথ নেই। শেষ গাড়িটা সে ভাড়া করলো মিসেস স্যাম লুমিস নামে। এই গাড়িটাও সে বেচে দেবে ফেয়ারভেল পৌঁছবার পর। ব্যাস, তারপর আর তাকে কে পায়? পুলিশের বাপেরও সাধ্য নেই মিসেস স্যাম লুমিসের ছদ্মবেশে মেরি লুইসকে ধরে। টাকার ব্যাপারটা জনের কাছে কিভাবে ব্যাখ্যা করবে তাও ঠিক করে ফেলেছে ম্যারি। বলবে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তবে পুরো $40,000 কথা বলা যাবে না, 15,000-এর কথা বলবে সে। আর লীলাও একই পরিমাণ অর্থ পেয়ে চাকুরি ছেড়ে ইউরোপে চলে গেছে।
এমন বললে বিয়েতে লীলাকে ডাকার ঝামেলা থেকেও সে মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু স্যাম যদি টাকা নিতে আপত্তি করে, তাও ভেবে রেখেছে ম্যারি। স্যামকে বিয়ে করে মিসেস লুমিস হয়ে গেলে এই ল্যাটাও চুকে যায়। স্যাম তো আর কোনোদিন জানতে পারবে না সে লরি এজেন্সির টাকা মেরে এই 1000 মাইল দূরে এসে তার বউ হতে। হ্যাঁ, ম্যারি আর দেরি করতে পারবে না। লরি এজেন্সির টাকা দিয়েই সে জনের যাবতীয় ঋণ শোধের ব্যবস্থা করবে। তারপর দুজন মিলে বাঁধবে সুখের ঘর। লীলার জন্য ভাবে না ম্যারি। লরি এজেন্সি জনের ঠিকানা জানে না বলে এদিকে খোঁজ নিতে আসার কোনোই অবকাশ নেই। কিন্তু ওরা লীলার কাছে অবশ্যই যাবে। তবে লীলা বুদ্ধিমতী মেয়ে, সে বুঝতে পারবে মেরি কোথায় গেছে। কিন্তু ও নিশ্চয়ই এ কথা বলতে যাবে না। বোনকে ভালোবাসে সে, আর বোনের প্রতি তার তো কৃতজ্ঞ থাকা উচিত। ম্যারি বিশ্বাস করে লীলা অবুঝ হবে না। যাকগে, সেটা অনেক পরের কথা, ওটা পরেই ভাবা যাবে। এখন তার সামনে একটাই কাজ, সোজা ফেয়ারভিল যাওয়া। কিন্তু 18 ঘন্টা এক নাগারে গাড়ি চালিয়ে ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে সে। এতক্ষণে বুঝতে পেরেছে কি ভুলটা করেছে, আসলে পথই গুলিয়ে ফেলেছে। গত গ্রীষ্মে দিনের বেলা ফেয়ারভিল গিয়েছিল ম্যারি। রাস্তার ধারে তখন এত ঘন গাছপালা ছিল না। মাত্র 1 বছরে নিশ্চয়ই এত বড় বড় গাছ গজিয়ে উঠতে পারে না। সন্দেহ নেই, প্রচণ্ড ক্লান্তিতে বুঝতে পারেনি সে কখন ভুল রাস্তায় ঢুকে পড়েছে। নিজের ওপর ভয়ানক রাগ হলো ম্যারির। এই বৃষ্টির মধ্যে বিধ্বস্ত শরীর নিয়ে এখনও কোথায় যাবে? একটু বিশ্রাম না নিলে আর কিছুতেই চলছে না। বসে থাকতে থাকতে সমস্ত শরীরে খিল ধরে গেছে। রিয়ার ভিউ মিররে তাকালো মেরি। ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে মুখে। শ্যাম এই মুখ দেখে নির্ঘাত বুঝতে পারবে কোনো অঘটন ঘটিয়ে এসেছে মেরি। সে হয়তো কোনো খারাপ সন্দেহও করে বসতে পারে। না, সেটা ঠিক হবে না। শ্যামকে সন্দেহ করার কোনো সুযোগ দেবে না ম্যারি। বরং কোথাও একটু বিশ্রাম নিয়ে ফিটফাট হয়ে দেখা করবে প্রেমিকের সঙ্গে। কিন্তু মুশকিল হচ্ছে, রাস্তা তো গুলিয়ে গেল। এখন সে যায় কোথায়? কিছুটা পিছিয়ে গিয়ে যে পথ ভুল করেছিল সেখানে গিয়ে অন্য রাস্তা ধরবে, নাকি এখানেই হোটেল জাতীয় কিছু একটা খুঁজে বের করবে, ভেবে পেল না ম্যারি। হঠাৎই সাইনবোর্ডটা চোখে পড়ল ওর। মোটেল খালি। যদিও সাইনবোর্ডের আলো জ্বলছে না, সম্ভবত ভুলে গেছে ভাবল ম্যারি। কিন্তু হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে পুরো মোটেল অন্ধকার। ওটার পেছনে ছোট্ট টিলার ওপর একটা বাড়ি। বাড়ির সামনের জানালায় আলো দেখা যাচ্ছে। সম্ভবত বাড়ির মালিক ওখানেই থাকে। গাড়ি নিয়ে সামনে বাড়ালো ম্যারি। হঠাৎ টের পেল গাড়ির টায়ার একটি তারের সঙ্গে বেঁধে গেছে। বাড়ির ভেতরে দূরে কোথাও কলিং বেলের শব্দ হতে লাগলো। মেরি বুঝল ভুল করে সে ইলেকট্রিক সিগন্যাল কেবল ছুঁয়ে দিয়েছে। ইগনিশন সুইচ অফ করে দিল ও। অপেক্ষা করতে লাগলো। বৃষ্টির একটানা ঝুপঝুপ আর হাওয়ার সনসন ছাড়া কোথাও কোনো শব্দ নেই। চুপচাপ বসে থাকতে থাকতে আনমনা হয়ে গেল ম্যারি। মনে পড়ছে আরেকটি বৃষ্টি ভেজা রাতের কথা। সেই রাতে ওর মাকে কবর দিতে গিয়েছিল ওরা। দারুণ অন্ধকার ছিল চারদিক, শুধু হাওয়ার ক্রুদ্ধ গর্জন আর ঝমঝমে বৃষ্টি। ভয়ঙ্কর অপার্থিব মনে হচ্ছিল সবকিছু। হঠাৎই ছায়াটা চোখে পড়ল ম্যারি। ভাবনার সুতো ছিঁড়ে গেল। ভয়ানক চমকে উঠল সে। দীর্ঘদেহী একটা ছায়ামূর্তি ধীর গতিতে এগিয়ে আসছে ওর দিকে। গা শিরশির করে উঠল ম্যারির। ছায়ামূর্তি এগিয়ে আসছে। এইবার হাত রাখলো গাড়ির দরজায়। হা হয়ে গেল মেরির মুখ, চোখ বিস্ফোরিত। প্রচণ্ড চিৎকার করতে যাচ্ছে। কি চাইছেন? রাত কাটানোর মতো জায়গা? নরম দ্বিধাগ্রস্ত কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে সামলালো ম্যারি। না, গলার স্বরে তো ভয়ানক কোনো কিছু মনে হচ্ছে না। সুতরাং একে বিশ্বাস করা যেতে পারে। সে মাথা ঝাঁকালো। দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। লোকটা ওকে পথ দেখিয়ে নিয়ে চলল। হাঁটতে গিয়ে পায়ের রোগে টান ধরল ম্যারি। একটায় বসে থাকতে থাকতে খিচ ধরে গেছে ও দুটোতে। লোকটা দরজা খুলল। পার্টিশন করা ছোট একটা রুমে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালো। বলল, দুঃখিত, কিছু মনে করবেন না। আপনি নিশ্চয় অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন।
আসলে আমার মার শরীর খুব খারাপ তো, তাই আসতে দেরি হয়ে গেল। অফিস ঘরটা চাকচিক্য না থাকলেও বেশ উষ্ণ ও আরামদায়ক মনে হলো ম্যারির। এতক্ষণ ঠান্ডার মধ্যে থাকার পর এই উষ্ণতাটুকু বেশ লাগলো। সেই কৃতজ্ঞ দৃষ্টিতে মোটা লোকটার দিকে তাকিয়ে হাসল। লোকটা কাউন্টারের উপর রাখা লেজার বইটা খুলল। আমাদের সিঙ্গেল রুমগুলোর ভাড়া $7 করে। আপনি কি আগে ঘরটা একবার দেখবেন? না না, তার দরকার হবে না। মেরি তাড়াতাড়ি ওর পার্স খুলে একটা $5 আর দুটো $1 নোট বের করে কাউন্টারের ওপর রাখলো। কলম আর রেজিস্ট্রি খাতাটা ওর দিকে ঠেলে দিল লোকটা। এক মুহূর্ত ইতস্তত করে মেরি তারপর লিখল জেন উইলসন, পাশে ঠিকানা সান অ্যান্টোনিও, টেক্সাস। গাড়ির টেক্সাস প্লেটের নাম্বারটা বদলাতে পারেনি ও, বাধ্য হয়ে টেক্সাসের নাম লিখতে হয়েছে। আমি আপনার ব্যাগগুলো নিচ্ছি, বলল লোকটা। কাউন্টার থেকে বেরিয়ে ব্যাগ হাতে নিয়ে সামনে বাড়ালো। মেরি তার পিছু পিছু এগোলো। টাকাগুলো এখনো বড় এনভেলপটায় রাবার ব্যান্ডে বাঁধা অবস্থায় গ্লাভ কম্পার্টমেন্টে পড়ে আছে। অবশ্য ম্যারি গাড়ির দরজা বন্ধ করেই এসেছে। আশা করা যায় কোনো অনুপ্রবেশকারী ওর গাড়ির ব্যাপারে অনাবশ্যক কৌতূহল দেখাবে না। ব্যাগ নিয়ে লোকটা অফিস রুমের পাশের ঘরটায় ঢুকলো। ঘরটা ছোট, কিন্তু ম্যারি তাতে অসুবিধা হবে না। এই প্রবল বর্ষায় যে মাথা গোজার একটা ঠাঁই পাওয়া গিয়েছে তাই যথেষ্ট। খুবই খারাপ আবহাওয়া, বলল লোকটা। আপনি বোধহয় অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছেন। ম্যারি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ, সারাদিন। হাত বাড়িয়ে বাতি জ্বালল লোকটা। ঘরটা ছোট হলেও সুন্দর, বেশ সাজানো গোছানো। বাথরুমের শাওয়ারের দিকে চোখ পড়তেই মন আইঢাইক শুরু করলো গোসলের জন্য। পছন্দ হয়েছে? জানতে চাইল লোকটা। মাথা ঝাঁকিয়ে সায় দিল ম্যারি। হঠাৎ পেটে মোচড় পড়তেই খাওয়ার কথা মনে পড়ল। বলল, আচ্ছা, ধারে কাছে খাওয়া দাওয়া করার জন্য কোনো ব্যবস্থা আছে? ধারে কাছে বলতে মাইল 3 দূরে হামবার্গারের একটা দোকান ছিল বটে, কিন্তু নতুন হাইওয়েটা চালু হওয়ার পর থেকে ওটা বন্ধ। না, খেতে হলে আপনার ফেয়ারভিল যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কত দূর ওটা? 17-18 মাইলের মতো হবে, কিন্তু আপনি তো ওই দিক দিয়ে ফেয়ারভিলের দিকেই চলে যাওয়ার কথা। আসলে আমি পথ হারিয়ে ফেলেছি। লোকটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝেছি, ট্রাফিক নেই বলেই এই অবস্থা। মেরি অন্যমনস্কভাবে হাসল। লোকটা দোরগোড়ায় দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কি যেন ভাবছে। মেরি তার দিকে তাকাতেই সে খুক কেশে বলল, মিস, আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে আপনি আবার ফেয়ারভিলে আসবেন। তার চেয়ে যদি কিছু মনে না করেন আমার সঙ্গে ডিনারটা করে নিতে পারেন। আমি তো বাড়িতেই খাই, তাছাড়া এক্ষুনি খেতে যাচ্ছিলাম। না না, তা কি করে হয়? কেন মিস, অসুবিধে কিসের? মা এখন ঘুমাচ্ছেন, তাকে আমরা বিরক্তও করব না। সামান্য কাটলেট আর কফিতে যদি আপনার চলে। না মানে করবেন না তো। আমি গিয়ে এক্ষুনি খাবার রেডি করছি, আপনিও এই ফাঁকে তৈরি হয়ে নিন। আপনাকে ধন্যবাদ মিস্টার নরমান বেটস। বেরোতে গিয়ে দরজার চৌকাঠে বাড়ি খেলো নরমান। ঘুরে দাঁড়িয়ে বলল, আপনার জন্য ফ্ল্যাশলাইটটা রেখে গেলাম, কাজে লাগতে পারে। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সে। মেরি মনে মনে হাসল নরমান বেটসের লাল হয়ে যাওয়া মুখ দেখে, যেন প্রচণ্ড লজ্জা পেয়েছে। নরমান দরজা বন্ধ করে চলে যাওয়ার পর ব্যাগ খুলে সে প্রিন্টের একটা জামা বের করল। জামাটা দেয়ালে ঝুলিয়ে রেখে বাথরুমে ঢুকল। হাত মুখ ধুয়ে পোশাক পরে তৈরি হয়ে নিল। খেয়ে এসে গোসল করে ফ্রেশ হয়ে চমৎকার একটা ঘুম দেবে ঠিক করলো মেরি। আয়নায় নিজেকে আরেকবার দেখে নরমান বেটসের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 15 মিনিট পর মেরি দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। বৈঠকখানায় খোলা জানালায় একটা বাতি জ্বলছে, কিন্তু ওপরতলায় উজ্জ্বল আলোর প্রতিফলন দেখতে পেল মেরি।
লোকটা বলছিল তার মা অসুস্থ, উনি বোধহয় দোতলায় থাকেন, ভাবল সে। মেরি কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবারও দরজা ধাক্কা দিতে লাগলো। কোনো উত্তর নেই। কি মুশকিল, নক করার শব্দেও কেউ শুনতে পাচ্ছে না নাকি? বিরক্ত হয়ে বৈঠকখানা জানালা দিয়ে উঁকি মারল মেরি। সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল। বিংশ শতাব্দীর এই শেষ ভাগেও পৃথিবীর এমন জায়গা থাকতে পারে সে কল্পনাও করেনি। একটা বাড়ি, সে যতই পুরানো হোক না কেন, তার মধ্যে কিছু না কিছুতে আধুনিকতার ছোঁয়া থাকেই, কিন্তু এই ঘরের আসবাবপত্রের কোথাও সেই ছোঁয়া নেই। ফুল, লতাপাতা আঁকা ওয়ালপেপার, কালো ভারী মেহগনি কাঠের আসবাবপত্র, লাল টকটকে কার্পেট, উঁচু পিঠওয়ালা গদি, চেয়ার, চারকোনা ফায়ারপ্লেস, সবই যেন ঊনবিংশ শতাব্দীর দোরগোড়া থেকে উঠে এসেছে। টেলিভিশন চোখে পড়ল না মেরির, কিন্তু টেবিলের ওপর খুব পুরানো একটা গ্রামোফোন দেখতে পেল। একটা গুঞ্জনধ্বনি শুনতে পাচ্ছিল সে অনেকক্ষণ ধরে। গ্রামোফোনটা দেখে ভাবলো শব্দটা ওখান থেকেই আসছে, কিন্তু একটু খেয়াল করতেই বুঝলো শব্দের উৎস গ্রামোফোন নয়, ওপরের ওই আলোকিত রুম। ফ্ল্যাশলাইট দিয়ে এবার দরজায় আঘাত করতে লাগলো মেরি। দুমদুম শব্দ হতে লাগলো। হঠাৎ পায়ের আওয়াজ শুনতে পেল সে। এদিকেই আসছে। এক মুহূর্ত পর নরমান বেটসকে দেখতে পেল মেরি। সিঁড়ি বেয়ে নামছে। দরজা খুলল নরমান। ইশারা করলো ওকে ভেতরে আসতে। আমি খুবই দুঃখিত, বলল সে। আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছেন। আসলে মাকে শোয়াতে গিয়েই দেরি হলো। মাঝে মাঝে উনি এমন ঝামেলা করেন যে। আপনার মা যখন অসুস্থ তখন তাকে এভাবে ডিস্টার্ব করা। লজ্জায় পড়ল মেরি। না না, ঠিক আছে, বলে উঠল নরমান। কোনো ডিস্টার্ব হবে না, উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমালে উনি কামানের শব্দেও জাগেন না। ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকালো সে। গলার স্বর নেমে এলো নিচে। শারীরিকভাবে অসুস্থ বলতে যা বোঝায় আমার মা ঠিক তা নন, তবে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যাকগে, এখন চলুন খেতে বসা যাক। রান্নাঘরে ঢুকলো ওরা। নরমান বিড়বিড় করে বলল, এখানে বসে খেতে আশা করি আপনার খুব বেশি অসুবিধা হবে না। সবকিছু রেডি আছে, বসে পড়ুন, আমি কফি দিচ্ছি। বড় বড় আলমারি দাঁড় করানো রান্নাঘরের চারধারে। এক কোনায় বড় একটা কাঠের স্টোভ। গরম রেখেছে ঘরটাকে। লম্বা কাঠের টেবিলে সসেজ, চিজ আর বাড়িতে তৈরি আচার সাজানো। অন্তত শহরতলির নোংরা ভেজা ক্যাফেগুলোর চেয়ে তো ভালো, ভাবল মেরি। নরমান খাবার প্লেট এগিয়ে দিল ওর দিকে। নিন, শুরু করুন। এত খিদে পেয়েছিল যে গোগ্রাসে খেতে খেতে মেরি লক্ষ্যই করল না নরমান প্রায় কিছুই খাচ্ছে না। খাওয়া শেষে প্লেটের দিকে তাকিয়ে লজ্জা পেল ও। সে কি, আপনি দেখি কিছুই খাননি? না, মানে আমার তেমন খিদে পাইনি। ম্যারির কাপে কফি ঢাললো নরমান। মাকে নিয়ে বড় চিন্তায় আছি। তার কণ্ঠ আবার নিচু হয়ে এলো। দোষটা আমারই, আমি তার ঠিক মতো যত্ন নিতে পারছি না। আপনারা কি দুজন এখানে একাই থাকেন? হ্যাঁ। তাহলে তো আপনার বেশ কষ্ট হয়। তা কিছুটা হয়, অবশ্য এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। রিমলেস চশমাটা নাকের ওপর ঠিক মতো বসালো নরমান। ছোটবেলায় আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। তারপর থেকে মাই আমার সব। আমি বড় হওয়ার পর মা বাড়িটাকে মর্টগেজ রেখেন, ফার্মটা বিক্রি করে দেন। তারপর এই মোটেলটা কেনেন। আমাদের ব্যবসা ভালোই চলছিল, কিন্তু হাইওয়েটা হওয়ার পর থেকে সব কেমন ওলটপালট হয়ে গেল। তারপর থেকে মার মাথায় গোলমাল দেখা দেয়। এখন মার সমস্ত দায়িত্ব আমাকেই বইতে হচ্ছে। তবে মাঝে মাঝে ব্যাপারটা এমন কঠিন হয়ে পড়ে যে। আপনাদের কোনো আত্মীয় স্বজন নেই? না। আপনি বিয়ে করেননি? নরমানের মুখ লাল হয়ে গেল। চোখ নামিয়ে এক দৃষ্টিতে লাল সাদা চেকের টেবিল ক্লথটার দিকে তাকালো। ঠোঁট কামড়ালো মেরি। দুঃখিত মিস্টার নরমান, আমি ভুল করে আপনাকে আঘাত দিয়ে ফেলেছি। না না, ঠিক আছে, ম্লান শোনালো নরমানের গলা। আমি এখনো বিয়ে করিনি।
মা আসলে এসব ব্যাপারে একদম পাত্তা দিতে চান না। আমি এর আগে এভাবে কোনো মহিলার সঙ্গে এক টেবিলে বসিনি পর্যন্ত। সে কি? আপনি খুব অবাক হচ্ছেন না? অবাক হবারই কথা। আমার ধারণা ছিল আমাকে ছাড়া মা থাকতেই পারবেন না, কিন্তু এখন দেখছি আমি মাকে ছাড়া একদণ্ড টিকতে পারি না। মেরি কফি শেষ করে পার্স খুলে সিগারেট বের করলো। প্যাকেটটা এগিয়ে দিল নরমানের দিকে। ধন্যবাদ, আমি সিগারেট খাই না। আমি খেলে আপনার অসুবিধে হবে? অবশ্যই না, একটু ইতস্তত করে সে বলল। আপনাকে একটা ড্রিঙ্ক খাওয়াতে পারলে ভালো লাগতো, কিন্তু মা আবার এসব একদম পছন্দ করেন না। মেরি চেয়ারে হেলান দিল। সিগারেট ফুঁকতে ফুঁকতে ভাবল, জীবন কি আশ্চর্য। 1 ঘন্টা আগেও সে কেমন নিঃসঙ্গ ছিল, ভয় আর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছিল, কিন্তু এখন পেটে খাবার যাবার পর নিশ্চিন্ত একটা আশ্রয় পাওয়ার পর সবকিছু কত পরিবর্তিত লাগছে। বেচারি নরমানের জন্য ওর একটু খারাপ লাগছে। ও বেচারা এর চেয়েও আরো নিঃসঙ্গ আর দুঃখী। তার তুলনায় মেরি তো স্বর্গে আছে। আপনি সিগারেট খান না, মদ আপনার জন্য নিষেধ, মেয়েদের সঙ্গেও মিশতে পারেন না, তাহলে আপনি করেন কি? শুধু এই মোটেল চালানো আর আপনার মাকে দেখাশোনা? মেরির ঠাট্টা বুঝতে পারল নরমান। প্রতিবাদ করে বলল, তা কেন হবে? আমি পড়ি তো, প্রচুর বই পড়ি। তাছাড়াও আমার অন্যান্য শখও আছে। দেয়ালে একটা তাকের দিকে ইঙ্গিত করলো সে। মেরি তাকালো ওদিকে। স্টাফ করা একটা মরা কাঠবিড়ালি ওদের দিকে পিট পিট করে চেয়ে আছে। শিকার করেন? তা নয়, তবে মরা জন্তু স্টাফ করে রাখার শখ আছে আমার। আমার বন্ধু জর্জ ওই কাঠবিড়ালিটা আমাকে স্টাফ করার জন্য। ও ওটাকে মেরেছিল। মা আমাকে বন্দুক ধরতে দেন না। মিস্টার নরমান, আপনি কিছু মনে করবেন না। এই রকম ভাবে আপনার আর কতদিন চলবে? আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সারা জীবন নিশ্চয়ই বাচ্চাদের মতো আচরণ করে চলবে না। আমি বুঝি, আমি আমার বর্তমান অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন। শুনলেনই তো, আমি অনেক বই পড়ছি। মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে কিভাবে ব্যাখ্যা করেন তাও আমি জানি, কিন্তু আমার করার কিছুই নেই। মার প্রতি আমার একটা দায়িত্ব আছে। দায়িত্বটা আপনি অন্যভাবেও পালন করতে পারেন, তাকে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে। আমার মা পাগল নন। হঠাৎ বিস্ফোরিত হলো নরমান। লাফিয়ে উঠল। হাতের ধাক্কায় একটা কাপ ছিটকে পড়ল মেঝেতে, ভেঙে চৌচির হয়ে গেল। মেরি হা করে তাকিয়ে থাকলো নরমানের দিকে। আমার মা পাগল নন, কথাটা আবার সে বলল। লোকে যে যাই বলুক, কিন্তু আমি জানি তিনি পাগল নন। পাগলা গারদের ডাক্তাররা সুযোগ পেলেই তাকে গারদে ঢোকাবে, এও আমি জানি, কিন্তু তারা জানে না আমার মা আমার জন্য কি প্রচন্ড ত্যাগ স্বীকার করেছেন। যখন ছোট ছিলাম, আমাকে দেখার কেউ ছিল না, তখন এই মাই আমাকে কোলে পিঠে মানুষ করেছেন। তার মাথায় যে সামান্য গন্ডগোল, এর জন্য আমিই দায়ী। হ্যাঁ হ্যাঁ, আমার দোষে আজ তার এই অবস্থা। উনি যখন আমার কাছে এলেন, বললেন আবার বিয়ে করবেন, তখন আমি তাকে বিয়ে করতে নিষেধ করেছিলাম। নিষেধ করার আমি কে? কিন্তু ঈর্ষায় বলুন, হিংসায় বলুন, আমি তার পথে বাধা হয়ে দাঁড়াই। আমি কি করেছি, কি বলেছি, তা যদি পাগলা গারদের ডাক্তাররা জানতো, তাহলে অনেক আগেই আমাকে লকআপে পুরতো। আমার কারণেই মার মাথাটা খারাপ হলো। কিন্তু আপনি আমার মাকে পাগলা গারদে রাখতে বলার কে? আমরা সবাই কোনো না কোনো সময় পাগলের মতো আচরণ করি, কিন্তু তাই বলে সবাই তো আর পাগল হয়ে যায় না। নরমান থামলো, বড় বড় শ্বাস নিতে লাগলো। লাল টকটকে হয়ে উঠেছে মুখ, কাঁপছে ঠোঁট দুটো। মেরি দাঁড়িয়ে গেল। আমি দুঃখিত, নরম গলায় বলল ও। সত্যিই দুঃখিত, আমাকে মাফ করবেন। ওভাবে বলাটা আমার মোটেও ঠিক হয়নি। ঠিক আছে, আসলে একা থাকি তো, হঠাৎ আবেগে চোটে কথাগুলো বেরিয়ে গেল ভেতর থেকে। আপনি যেন আবার কিছু মনে করবেন না। নরমানের মুখের রং আবার দ্রুত ফিরে আসতে শুরু করেছে। মেরি পার্স হাতে নিল। আমাকে এখন যেতে হবে, অনেক রাত হয়ে গেল। রাগ করে চলে যাচ্ছেন না তো? না না,
তা নয়, আসলে ভীষণ ক্লান্ত আমি। আপনার সঙ্গে দুদণ্ড কথা বললে ভালো লাগতো আমার। বেসমেন্টে আমার একটা ওয়ার্কশপ আছে, আপনাকে দেখাবো ভেবেছিলাম। কিন্তু আমার এখন সত্যি বিশ্রামের দরকার। ঠিক আছে, তাহলে চলুন আপনাকে এগিয়ে দেই। অফিস বন্ধ করতে হবে, মনে হয় না আজ আর কোনো কাস্টমার আসবে। ফ্ল্যাশলাইট জেলে পথ দেখিয়ে নিয়ে চলল নরমান মেরিকে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ এখনো তারাহীন অন্ধকার। মেরি বিল্ডিং এর পাশ ঘোরার সময় পেছনে ফিরে চাইল। ওপরতলায় এখনো আলো জ্বলছে, মহিলা এখনো জেগে আছে। দরজা খুলে ভিতরে ঢুকলো মেরি। গুড নাইট, বলল নরমান। আশা করি ভালো ঘুম হবে আপনার। ধন্যবাদ, বলল মেরি। কি যেন বলার জন্য মুখ খুলল নরমান, কিন্তু কিছু না বলেই ঘুরে দাঁড়ালো। এই নিয়ে তৃতীয়বারের মতো তার মুখ লাল হয়ে উঠতে লাগলো। দেখলো মেরি। দরজা বন্ধ করলো মেরি। পায়ের আওয়াজ শুনে বুঝলো নরমান তার অফিসে ঢুকছে, কিন্তু ওদিকে আর মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করলো না সে। দ্রুত ব্যাগ খুলে দ্রুত পাজামা, পিপার, কোল্ড ক্রিম, টুথব্রাশ আর টুথপেস্ট বের করলো। বড় সুটকেসটাও খুললো। শ্যামের সঙ্গে দেখা করার সময় কোন পোশাকটা পরবে সেটা বাছাই করছে মেরি। আগে থেকে বের করে না রাখলে কাল সকালে তাড়াহুড়োর সময় গোলমাল হয়ে যাবে। তাছাড়া পোশাকে ভাঁজও থেকে যাবে। পছন্দের পোশাক খুঁজতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়ল ও। আচ্ছা, নরমান হঠাৎ অত চটে গেল কেন? আর কেন বলল আমরা সবাই কোনো না কোনো সময় পাগলের মতো আচরণ করি? মেরি হঠাৎ উপলব্ধি করলো নরমান আসলে ঠিকই বলছে। আমরা সত্যি সবাই কোনো না কোনো সময় পাগলের মতো হয়ে যাই, পাগলামি শুরু করি। গতকাল বিকেলে সেও এই পাগলামি করেছে যখন ডেস্কের ওপর টাকাটা দেখেছিল। আর পাগল না হলে কি করে ভাবলো অতগুলো টাকা নিয়ে সে পালিয়ে থাকতে পারবে? পুরো ব্যাপারটাই কি একটা পাগলামি নয়? সে হয়তো পুলিশের চোখকে ফাঁকি দিতে পারবে, কিন্তু শ্যাম তো ওকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলবে। জানতে চাইবে কে সেই আত্মীয় যে তাকে এতগুলো টাকা দিয়েছে, সে কোথায় থাকে, তার কথা মেরি আগে কেন তাকে কখনো বলেনি।